এদিকে শেখ হাসিনার গর্জনের পরেই আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে আমেরিকার মাস্টার প্ল্যান। এদিকে অডিও বার্তার পরেই শীঘ্রই আসছে ভিডিও বার্তা ফুল অ্যাকশনের নেত্রী শেখ হাসিনা। একাধিক কূটনৈতিক সূত্র জানায়, বৈশ্বিক রাজনীতিবিদদের মধ্যেও শেখ হাসিনার বক্তব্য বিশেষ আগ্রহের জন্ম দিয়েছে। তারা মনে করছেন, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রশ্নে শেখ হাসিনার রাজনৈতিক ধারায় সবচেয়ে সুসংগঠিত ও অভিজ্ঞ পথ। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে উৎখাত করে দিয়ে সে ক্ষমতা দখল করেছে, অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়েছে। এটা তো তার কথাই প্রকাশ হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, এই অবৈধভাবে ক্ষমতা দখল করায় গর্ব করার মতো কি আছে, বাহবা পাওয়ার মতো কি আছে? এদিকে যে ব্যালটে নৌকা নেই সেটা ভোট নয়, এটি গণতন্ত্রের হত্যাকাণ্ড। যে ভয়টা একটা মিথের মতো সেই 5ই আগস্ট থেকে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে যে যে কোনো সময় শেখ হাসিনা এসে নামবেন, শাহবাগে লাখো লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবেন, 10 লক্ষ লোক ঢাকায় নিয়ে আসবেন। মানে আমার দেশ, নয়া দিগন্তের মতো পত্রিকাগুলো বারবার গোয়েন্দা সূত্রের বরাতে যে খবরগুলো গত কয়েক মাস ধরে ছেপেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা তারপরে তীব্র বেগে ছড়িয়েছে, একরকমের আতঙ্কের মতো, উদ্বেগের মতো। এই আতঙ্ক উদ্বেগটাই আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিকে একরকম ব্যতিব্যস্ত রাখে, যেই রকম ভাবে ব্যতিব্যস্ত রেখেছে ইউনূস সরকার। এদিকে শেখ হাসিনার গর্জনের পরেই আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে আমেরিকার মাস্টার প্ল্যান। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হচ্ছে, তো এই প্রশ্ন শুধু পদ্মা পারে ঘোরাঘুরি করছে না, ঘোরাঘুরি করছে দুনিয়া জুড়ে। তদারকি সরকার মোহাম্মদ ইউনূস এবং নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, নির্বাচন হবে যথাসময়ে, ভোট হবে উৎসবমুখর পরিবেশে। সেনাবাহিনীর তরফ থেকেও দেশবাসীকে এই মর্মে আশ্বাস দেওয়া হয়েছে যে প্রতিটি নাগরিক যাতে তাদের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করতে পারে সেটা তারা নিশ্চিত করবে। সবকিছু সাদা চোখে স্বাভাবিক লাগলেও বিষয়টা খুব একটা স্বাভাবিক নয়। কোনো কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ যাতে ভোটে অংশ নিতে পারে তার জন্য একটা চেষ্টা চলছে। চেষ্টা চালাচ্ছে মূলত আমেরিকা। বেশ কয়েকটি রাস্তা খোলা রাখা হয়েছে, সেই সব রাস্তার মধ্যে একটি হলো ভোট পিছিয়ে দেওয়া। দ্বিতীয় রাস্তা, কোনো একটি দল সরকার গঠন করলে পরবর্তী 6 মাসের মধ্যে রিকনসিলিয়েট করে যদি একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা। এই অবস্থায় সেটা কি করে সম্ভব তা নিয়ে নানা প্রান্তেই শুরু হয়েছে আলোচনা। বিগত বছরে দেখা গিয়েছে বাংলাদেশে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তাদের আনাগোনা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমেরিকা তলব করেছিল, দিল্লি সফর করেছেন, গিয়েছিলেন কাতারে। সব বৈঠকের বিষয় ছিল বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতেরা চরকির মতো ঘুরে বেরিয়েছেন। জামায়াত তারেক রহমান, ডক্টর ইউনূস সবার সঙ্গে যুক্তরাষ্ট্র ইইউ এর প্রতিনিধিরা বৈঠক করেন। অপরদিকে আওয়ামী লীগ একাধিকবার বলেছেন ক্ষমতা থেকে তাদের সরিয়ে দিয়েছে আমেরিকা। 24শে জুলাই আগস্টে রাজপথে যা কিছু ঘটেছে সেখানে ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এর মাধ্যমে জনগণকে উস্কে দেওয়া হয়েছে। বিপ্লবটিকে মিস হ্যান্ডেল করার জন্য বা গণ অভ্যুত্থানকে সরকার পতনের দিকে নিয়ে যাওয়ার জন্য যেসব পরিকল্পনা করা হয়েছিল তার সঙ্গে আমেরিকার একটা যোগসাজশ ছিল। প্রশ্ন একটাই, 15 থেকে 16 মাস পরে আমেরিকার কেন এমন মনে হলো যে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনা দরকার? বাংলাদেশে আমেরিকা বিশাল বিনিয়োগ করেছে, তাই তাদের দরকার এমন একটি সরকার যারা তাদের সাহায্য করবে, অর্থাৎ বিনিয়োগ থেকে তারা লাভাংশ ঘরে নিয়ে যেতে পারে, তার একটা পাকাপোক্ত ব্যবস্থা করবে। তার জন্য দরকার মার্কিন মডেলের গণতন্ত্র, তা না হলে এখানে বার্মা অ্যাক্ট কার্যকর করা যাবে না, বিনিয়োগ অনিরাপদ হয়ে পড়বে। বাংলাদেশে তাদের যে কর্তৃত্ববাদ রয়েছে সেটা চলে যাবে চীনের হাতে, সেটা আমেরিকার ক্ষেত্রে বড় ঝুঁকি। চীনের কড়া নজরে রয়েছে বাংলাদেশ। অপরদিকে আমেরিকা ও ভারত এই সম্মিলিত শক্তি, যাকে বলা হয় লিবারেল ডেমোক্রেসি, আর আদলে বাংলাদেশে একটি রাজনৈতিক শক্তি বা একাধিক রাজনৈতিক শক্তি থাকলে আমেরিকা ভালো অবস্থানে থাকবে। তবে ভারত কিন্তু তারেককে মেনে নিয়েছে। তারেক যুগে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক যাতে মসৃণ হয় তার জন্য সাউথ ব্লক থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। আপাতত 12 ফেব্রুয়ারির জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় নির্বাচনের যে টার্নিং পয়েন্ট হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
এদিকে অডিও বার্তার পরে শীঘ্রই আসছে ভিডিও বার্তা ফুল অ্যাকশনের নেত্রী শেখ হাসিনা। দিল্লিতে থাকাকালীন হাসিনা একাধিকবার গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, শোনা গিয়েছে তার অডিও বার্তা। কিন্তু সেই সব অডিও বার্তা থেকে 23 জানুয়ারির অডিও বার্তার ফারাক আকাশ পাতাল। সোমবার যে কথাগুলি তিনি বলেছেন অতীতেও তা শোনা গিয়েছে, কিন্তু সোমবারের অডিও বার্তা ছিল শানিত কথার তলোয়ারে তদারকি সরকারকে শত টুকরো করেছেন। ভারতের একটি গণমাধ্যমকেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে হাসিনা বহু বিষয়ে কথা বলেছেন, আর অডিও বার্তায় তিনি 5টি বিষয়ে কথা বলেছেন। সেই 5টি বিষয় হলো গণতন্ত্র, ইউনিট সরকার, দলের 5 দফা দাবি, জাতিসংঘের হস্তক্ষেপ, আর সর্বশেষ হলো দলের জন্য তার বার্তা। গণতন্ত্র প্রসঙ্গে হাসিনার অভিমত, বাংলাদেশ আজ সন্ত্রাসের যুগে ঢুকে পড়েছে। গণতন্ত্র, নির্বাচনে পদদলিত মানবাধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ধ্বংস করা হয়েছে। অস্বাভাবিক হারে দেশে বেড়েছে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইউনিট সরকারকে অবৈধ ও বিদেশি শক্তির মদতপুষ্ট একখা দিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশে কখনোই অবাধ নির্বাচন সম্ভব নয়। বঙ্গবন্ধুর কন্যার কথায় হাসিনা যে 5 দফা দাবি করেছেন, সেই সব দাবিগুলো হলো: 1. ইউনিট সরকারের অপসারণ, গণতন্ত্র পুনরুদ্ধার। 2. অবিলম্বে হিংসা ও নৈরাজ্য বন্ধ করতে হবে। 3. নারী, সংখ্যালঘু ও দুর্বল জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা নিশ্চিত করা। 4. রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের নিপীড়ন বন্ধ করা। 5. বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা পুনরুদ্ধার। বর্তমানে আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা ভারত ও ইউরোপে নির্বাসনে রয়েছেন। এরই মধ্যে শেখ হাসিনার এই তীব্র ভাষণ বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে যে ব্যালটে নৌকা নেই সেটা ভোট নয়, এটি গণতন্ত্রের হত্যাকাণ্ড। যে ব্যালটে নৌকা নেই সেটা আবার কিসের নির্বাচন? এই প্রশ্ন এখন দেশের প্রতিটি মহল্লা, পাড়া প্রতিপাড়া গর্জে উঠেছে। সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ সকলে একটাই কথা বলছে, এটি নির্বাচন নয়, এটি গণতন্ত্রের নির্মম অবমাননা। দেশের রাজনৈতিক ব্যবস্থায় প্রতিটি নির্বাচন আজ কেবল ক্ষমতার রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। ভোটারদের অধিকারের কাগজে অস্তিত্ব থাকলেও বাস্তবে তা কার্যহীন। প্রতিদ্বন্দ্বিতা নেই, সুযোগ সমান নেই, ভোটের সার্থকতা নেই, শুধু নৌকা প্রতীকের একচ্ছত্র আধিপত্য আছে। মহল্লার মানুষ সরাসরি বলছে, নৌকা ছাড়া ভোট, এটা ভোট নয়, এটি জনগণের সঙ্গে ব্যঙ্গাত্মক প্রতারণা, যা স্পষ্ট করে যে যেখানে নির্বাচনের প্রতীক সবকিছু ঠিক করে, সেখানে গণতন্ত্র শুধু নামমাত্র। জনগণ বঞ্চিত হচ্ছে তাদের মৌলিক অধিকারের শক্তি থেকে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই পরিস্থিতি শুধু জনগণকে হতাশ করছে না, বরং দেশের রাজনৈতিক ভবিষ্যৎকেও অন্ধকারে ফেলে দিচ্ছে। নির্বাচনের প্রতীক ছাড়া নির্বাচন শূন্য, প্রতিযোগিতা শূন্য, গণতন্ত্র শূন্য। যারা এখন এই পরিস্থিতি উস্কে দিচ্ছে, তারা শুধুমাত্র ক্ষমতার খেলা খেলছে দেশের ভবিষ্যতের ওপর। সাধারণ মানুষই এই অগোছালো রাজনৈতিক গরমি ও অবিশ্বাসের শিকার হবে। গণতন্ত্রের মর্যাদা রক্ষার জন্য এখনই কঠোর পদক্ষেপ না নিলে দেশের নির্বাচন ও রাজনীতি পুরোপুরি কাবু হয়ে যাবে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এই যে দিল্লিতে বসে নিয়মিতভাবে তার দলের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে বক্তব্য রাখছেন, যোগাযোগ রেখে যাচ্ছেন, এই বিষয়টি শুধুমাত্র যে মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারেরই একটা মাথা ব্যথা, এবং সে কারণেই তারা একেবারে প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে বারবার নানা রকম প্রতিবাদ জানিয়ে, বার্তা দিয়ে এই কথা পরিষ্কার করেছে যে তারা কিছুতেই দিল্লি বসে শেখ হাসিনার মুখ থেকে কোনো কথা শুনতে চান না, সেটা নয়। এই কথা বলার বিষয়টা বিএনপি, জামায়াত সহ আওয়ামী লীগের যে বিরোধী রাজনৈতিক পক্ষ, তাদেরও একটা বড় ধরনের মাথা ব্যথার কারণ। বিশেষভাবে 12ই ফেব্রুয়ারি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তারা যখন কেউ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এককভাবে সরকার গঠনের স্বপ্ন দেখছে, কেউ বা জাতীয় সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশে একটা স্থিতিশীলতা নিয়ে আসা যাবে এমন তত্ত্ব হাজির করছেন, তখন তারা বিশেষভাবে জানেন যে এই যে শেখ হাসিনা ক্রমাগতভাবে কথা বলেই যাচ্ছে নেতাকর্মী সমর্থকদের সাথে, সেটা আওয়ামী লীগকে
এমনভাবে উজ্জীবিত এবং জীবিত রাখছে এত বড় একটা পতনের শিকার হওয়ার পরেও 2024-এর আগস্টের পর, যে এই যে তারা আশা করেছিলেন যে নির্বাচনটা এমন একটা পরিস্থিতিতে তারা মানে আয়োজন করতে পারবেন যখন কিনা আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে মামলা হামলার শিকার, ঘরবাড়ি দোকানপাট ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, এবং এমন একটা পরিস্থিতিতে তারা নির্বাচনটা অনুষ্ঠান করতে পারবেন যখন আওয়ামী লীগের ভোটাররা দলে দলে বিএনপি বা জামায়াতে ইসলামীকে ভোট দিতে বাধ্য হবেন। এবং তারা আশা করেছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিএনপি জামায়াতে ইসলামী কিংবা নতুন দল জাতীয় নাগরিক পার্টি সহ ফ্যাসিস্ট বিরোধী দলগুলোতে যোগ দিতে বাধ্য হবে। তখন তারা বুঝতে পারছেন যে এই দল হাল ছাড়ছে না, কারণ এই দলের প্রধান যিনি নেত্রী শেখ হাসিনা, তিনি হাল ছাড়ছেন না, তিনি বরং এক ধাপ করে ক্রমাগতভাবে আরো অগ্রসর হচ্ছেন। মানে শেখ হাসিনা দিল্লির কোনো একটি নিরাপদ আবাসস্থল, ভীষণভাবে সুরক্ষিত এক আবাসস্থল থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বক্তব্য রাখছিলেন, তিনি ফেসবুক লাইভে আসছিলেন আওয়ামী লীগের পাতায়, সেগুলো নিয়ে সেই মানে বছরের বেশি সময় আগে একেবারে বাংলাদেশের সরকার প্রধান, ভারতের সরকার প্রধানকে অভিযোগ জানিয়ে দিয়েছেন। ভারত কর্ণপাত করে নাই। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে জানিয়েছে যে শেখ হাসিনা অতিথি, তিনি যে কোনো রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের স্বাধীন, কাজেই ভারত এতে কোনো হস্তক্ষেপ করবে না। এরপর অনেক চিঠি লেখালেখি করেছে বটে বাংলাদেশ, কিন্তু এখন দেখা যাচ্ছে সর্বসাম্প্রতিক যে ঘটনাটা ঘটলো সেটাতে শেখ হাসিনা জনপরিসরে এসে হাজির হলেন। সে উপস্থিতি অনলাইন, সে উপস্থিতি এখনো অডিও বার্তার, কিন্তু শেখ হাসিনাকে পুরোটা সভা জুড়ে অনলাইনে সংযুক্ত দেখা গেল। এবং শেখ হাসিনা অডিও বার্তা এবার তার দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে দেন নাই, কিংবা দেন নাই ফেসবুক লাইভে গিয়ে আওয়ামী লীগের ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে, বরং ভারতে হওয়া বা ভারতে থাকা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সংবাদদাতা এবং বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য রেখেছেন। তার মানে সরাসরি 5ই আগস্টের পর একটা জনপরিসরে শেখ হাসিনার প্রথম বক্তব্য এই 23শে জানুয়ারির বক্তৃতাটি। স্বাভাবিকভাবেই তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান সহ বিএনপি জামায়াত নেতৃবৃন্দের জন্য এটা অস্বস্তিকর, কারণ এই যে প্রত্যেকটি ধাপ, এটাকে যত ছোট করেই সমালোচকরা, আওয়ামী লীগ রাজনীতির সমালোচকেরা বা বিরোধীরা দেখান না কেন যে কই আপনাদের নেতৃত্ব এখনো ভিডিওতে আসছেন না, কই তিনি তো প্রকাশ্যে আসছেন না, কিন্তু ভারতের সাংবাদিকরা বলছেন, ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে এই প্রত্যেকটি ধাপ একটি করে ধাপে অগ্রসর হওয়া, কারণ ভারত সরকারের দিক থেকে শেখ হাসিনার নিরাপত্তা ঝুঁকি নিয়ে এতটাই উদ্বেগ আছে এবং তার নিরাপত্তা বিষয়টি যারা দেখাশোনা করেন সেই পরামর্শকেরা সরাসরি তাকে বলেছেন যে কোনো ভিডিও বার্তায় তার উপস্থিতিটা তার সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করতে যে কোনো অপরাধী সন্ত্রাসবাদীদেরকে সরাসরি সহায়তা করবে, কাজে সে বিষয়ে এখনো তিনি অনুমোদন পাচ্ছেন না, বা তাকে সেই মানে তাকে বারবার বলা হচ্ছে যে সেটা ঠিক হবে না। কাজে শেখ হাসিনা এই যে অডিও বার্তাতে উপস্থিত হলেন জনপরিসরে এবং অনলাইনে সংযুক্ত থাকলেন মানে কয়েক ঘন্টা ধরে একটা সাংবাদিক সম্মেলনে, যেখানে তিনি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকে অপসারণের ডাক দিলেন, যে বক্তৃতা তিনি প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে দিলেন, বাংলাদেশের সাহসী নারী পুরুষের উদ্দেশ্যে দিলেন, এবং বাংলাদেশকে তার অন্ধকারতম সময়ে থেকে উদ্ধারের জন্য বাংলাদেশের নারী পুরুষকে ঐক্যবদ্ধ হতে বললেন, এবং বললেন যে বাংলাদেশকে চরমপন্থীদের হাত থেকে, মৌলবাদীদের হাত থেকে উদ্ধার করতে হবে, এবং সেই উদ্ধারের প্রথম পদক্ষেপ হচ্ছে ইউনূস সরকারের অপসারণ। বিএনপি জামাত বুঝতে পারে, রাজনৈতিক প্রেক্ষাপটে উপস্থিত যে কোনো ব্যক্তিবর্গ, যে কোনো রাজনৈতিক দল বুঝতে পারে যে আওয়ামী লীগ তার পরিসরটি ছেড়ে যেতে চাইছে না। শুধু সেটাই বিষয় নয়, ভারত এই বার্তাটি বাংলাদেশের আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চাইছে যে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসর তৈরি করে না দিলে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে, আওয়ামী লীগকে সহ একটা নির্বাচনের পথে বাংলাদেশ না হাঁটলে বাংলাদেশে কিছুতেই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, এবং রাজনৈতিক স্থিতিশীলতা না এলে বাংলাদেশে একটা সামগ্রিক অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা দিক থেকে যে স্থিতিশীলতা প্রত্যাশা করা হয় সেটা অসম্ভব হয়ে পড়বে। মানে যে আশঙ্কাটা জামায়াতে ইসলামীর আমির করেছেন, যে কারণে তিনি গিয়ে তারেক রহমানকে বলেছেন, রয়টার্সের সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন যে 5 বছর একটা স্থিতিশীল সরকার চালাতে হলে সকলে মিলে জাতীয় সরকার গঠন করতে হবে। কারণ জামায়াতে ইসলামীর ভয় যে আওয়ামী লীগ যে কোনো ভাবে রাজনৈতিক পরিসরে ফিরে এলে, রাজনৈতিক কার্যক্রমে যখন ফিরে আসবে, জামায়াতে ইসলামী প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে সারা বাংলাদেশে যেভাবে প্রকাশ্যে এসেছে, সকল বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসেছে, শুধু তো তাই নয়, বাংলাদেশে প্রথমবারের মতো শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের কে কোথায় কোন ব্যক্তিরা জামায়াতে ইসলামীর সমর্থক প্রকাশ্য হয়ে পড়েছে, বাংলাদেশে প্রথমবারের মতো বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক, বাংলাদেশের কোন মানে আইন পেশায় নিয়োজিত কোন কোন আইনজীবী কোথায় কোথায় জামায়াতে ইসলামীর সমর্থক এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মীরা আছেন সেটা স্পষ্ট হয়ে গেছে। এখন জামায়াতে ইসলামী জানে ঠিক যেভাবে 5ই আগস্টের পর সারা বাংলাদেশের সকল পেশা আওয়ামী লীগ মানে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষর মুক্ত করা হয়েছে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে আইন পেশা পর্যন্ত, প্রশাসন, পুলিশ তা তো বটেই,
ঠিক সেভাবে এমনকি কারখানা পোড়ানো হয়েছে, কারখানা ভাঙা হয়েছে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে জামায়াতে ইসলামীকে আবার একেবারে মুহূর্তের মধ্যে মানে সেই অপ্রকাশ্য পরিস্থিতিতে চলে যেতে হবে, যেটাকে বিএনপি গুপ্ত রাজনীতি বলে। বিএনপি জানে তাদের 17 বছরের এক রকমের সংগ্রামের ফলশ্রুতিতেই তারা জানে যে হামলা মামলা করেও বিএনপির নেতা কর্মী সমর্থকদের কিন্তু দলে দলে আওয়ামী লীগ বানিয়ে ফেলা যায়নি। যে কারণে তারেক রহমান 25শে ডিসেম্বর ফিরেছেন মাত্র বিএনপি এক রকমের জনজোয়ার টের পাচ্ছে তাদের দলের পক্ষে। কারণ সারা বাংলাদেশে তাদের সংগঠন, তাদের নেতা কর্মী সমর্থকেরা অপেক্ষা করছিলেন নেতা ফিরবে, দল চাঙ্গা হবে, দল ক্ষমতায় আসবে। কাজেই বিএনপি জানে আওয়ামী লীগের যে সমর্থন সারা বাংলাদেশে আছে, 35 থেকে 45% ভোট, যে ভোট আওয়ামী লীগ বরাবর নির্বাচনে পেয়েছে, এমনকি 1979 সালে সেইবারও সে 28 থেকে 30% মতো ভোট পেয়েছে। প্রথমবারের মতো 75-এ বঙ্গবন্ধু নিহত হওয়ার পর 2 ভাগে বিভক্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবার পরেও প্রেসিডেন্ট জিয়ার আমলে। কাজেই বিএনপি জানে ভোটের হিসাবটা কি, জামায়াতে ইসলামী জানে ভোটের হিসাবটা কি। সেখানে তাদের একমাত্র মাথা ব্যথার কারণ যে এই দলটিকে কিছুতেই এমনকি বছর 2 বা একটা লম্বা সময়ের জন্য, মানে একটা তাৎপর্যপূর্ণ সময়ের জন্য এক রকমের অজ্ঞাতবাসে পাঠিয়ে দেওয়া গেল না। এমন পরিস্থিতিতে যখন কিনা তার এই দলের নেত্রীকে বাংলাদেশ ছাড়তে হয়েছে, এই দলের নেত্রী আরেকটি দেশের আশ্রয়ে এক রকমের নিরাপদ সুরক্ষিত স্থানে আছেন এবং এই দলের নেত্রীর যথেষ্ট বয়স হয়েছে এবং অনেকেই ভাবছিলেন তিনি এত বড় পতনের পর হয়তো হাল ছেড়ে দেবেন। কিন্তু সেই শেখ হাসিনা শুধু নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে একেবারে তৃণমূলের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চয়ই ফিরবো, ফিরে এই অনাচার অত্যাচারের বিচার করব, আপনারা প্রমাণ রাখুন, তালিকা করে রাখুন, এসব বলে নেতা কর্মী সমর্থকদের উদ্দীপিত রাখছেন তাই নয়। এখন তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সামনে সরাসরি অডিও বক্তব্য দিতে হাজির হচ্ছেন। আর এর আগে থেকেই শুরু করেছেন ঘন ঘন ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিজেকে শিরোনামে ধরে রাখা। তার মানে আওয়ামী লীগ অনেক বেশি মাত্রায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, ভারতীয় গণমাধ্যমে যেগুলো ইংরেজি ভাষায় লেখা হয়, যেগুলো সারা পৃথিবীতে প্রচারিত হওয়ার মতো ভাষায় প্রচারিত হয়, তার মাধ্যমে শেখ হাসিনা অনেক বেশি প্রচারিত হচ্ছেন, অনেক বেশি এয়ার টাইম পাচ্ছেন, অনেক বেশি মনোযোগ পাচ্ছেন সংবাদ মাধ্যমের এবং বিশ্ব রাজনীতির বাংলাদেশের বর্তমানে সক্রিয় শক্তিশালী রাজনৈতিক পক্ষগুলোর চেয়ে। মানে তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, বিএনপি, জামাত কিংবা ইউনূস সরকারের চেয়ে সবসময় আওয়ামী লীগ অনেক বেশি মাত্রায় জনপরিসরে এবং সংবাদ পরিসরে আছে। বিএনপি জামায়াতে ইসলামীকে স্বাভাবিকভাবে এই বিষয়টা উদ্বিগ্ন করছে, অস্বস্তিতে ফেলছে। কারণ 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় তাহলে যেই দলটি সরকার গঠন করবে কিংবা জামায়াতের আমিরের তত্ত্ব অনুযায়ী যদি একটা জাতীয় সরকার গঠন করা যায়, তাহলেও কি আওয়ামী লীগের সেই 35 থেকে 45% ভোট দানকারী মানুষ, যাদেরকে কদিন আগে শেখ হাসিনা পুত্র জয় আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে 5-6 কোটি মানুষ, তারা কি বিএনপি জামায়াতে ইসলামীকে সরকারে থাকতে সমর্থন দেবে? তারা কি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে পারে? দেখেন, বিএনপি জামাত একটা দিক থেকে স্বস্তি বোধ করে, তারা জানে যে আওয়ামী লীগ এমন দল নয় যে ব্যাপক সহিংসতা সৃষ্টি করে তারা বাংলাদেশের রাজনীতিটাকে মুহূর্তের মধ্যে অস্থিতিশীল করে তুলতে পারবে। মানে আওয়ামী লীগ কোনো আন্ডারগ্রাউন্ড দল নয়, কোনো গুপ্ত দল নয়। যা আওয়ামী লীগ কখনোই আত্মগোপনে থেকে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার চর্চা করেনি বা শেখেনি। কিন্তু এই যে ভয়টা একটা মিথের মতো সেই 5ই আগস্ট থেকে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে যে যে কোনো সময় শেখ হাসিনা এসে নামবেন, শাহবাগে লাখো লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবেন, 10 লক্ষ লোক ঢাকায় নিয়ে আসবেন। মানে আমার দেশ, নয়া দিগন্তের মতো পত্রিকাগুলো বারবার গোয়েন্দা সূত্রের বরাতে যে খবরগুলো গত কয়েক মাস ধরে চেপেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা তারপরে তীব্র বেগে ছড়িয়েছে এক রকমের আতঙ্কের মতো, উদ্বেগের মতো। এই আতঙ্ক উদ্বেগটাই আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিকে একরকম ব্যতিব্যস্ত রাখে, যেই রকম ভাবে ব্যতিব্যস্ত রেখেছে ইউনূস সরকারকেও। আর বিএনপি সবসময় ভাবে যে যদি 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা না হয় কোনো কারণে, মানে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো এখনো নিয়মিত বলছেন যে কোনো ষড়যন্ত্রে, কারণ ষড়যন্ত্রকারীরা সক্রিয় আছে, যে কোনো ষড়যন্ত্রে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটাও নাও হতে পারে। এমন যদি হয়ে যায় তাহলেই কি হবে? মানে যদি একবারও ক্ষমতার কেন্দ্রে আবারও অধিষ্ঠিত হওয়ার আগে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে, তাহলে উপায়টা কি হবে? তাহলে কি আর সেই শক্তিমান আওয়ামী লীগকে সরিয়ে হটিয়ে বাংলাদেশের রাজনীতির বা ক্ষমতার কেন্দ্রে যাওয়া যাবে? এই ভাবনাগুলো নানা পক্ষকেই ব্যতিব্যস্ত রাখে এমন একটা সময়ে যখন সকলেই জানেন যে আওয়ামী লীগ হঠাৎ রাজপথ দখল করে নেওয়ার দল। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে একবার রাজপথে যখন তারা নামবে তখন তারা শেষ পর্যন্ত লক্ষ্য আদায় না করে ঘরে না ফিরে যাওয়ার দল। এরকম একটা দলের নেতা কর্মী সমর্থকদেরকে হামলা মামলার মাধ্যমে কতদিন ঠেকিয়ে রাখা যাবে সে প্রশ্ন নিশ্চয়ই আওয়ামী বিরোধী শিবির নিজেদেরকে নিয়মিত করেন। আর প্রতিবার শেখ হাসিনা আরেকটু অগ্রসর হন, আবারও জনপরিসরে এসে বক্তব্য দেন এবং সেই উদ্বেগ, আশঙ্কা বাড়ে।